প্রিয় ছাত্রছাত্রী, আমি আগের ভিডিওতে তোমাদের সম্ভাব্য 1 এবং 2 নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছি। 1 নম্বরের উত্তরগুলো আমি বলে দিয়েছি। তবুও আবারও বলছি যে 1 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না। শুধু আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা ঘাঁটি তাহলে অবশ্যই দেখব যে এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত এসেছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বরের জন্য আমাদের কাছে কোন কোন অধ্যায়গুলো এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করব। জানি আমরা আমাদের ইতিহাসে 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায়ের মধ্যে আমাদের 4টি উপবিভাগ থাকে, ঘ1, ঘ2, ঘ3, ঘ4। এই 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন থাকে। তার মধ্যে নির্দেশ দেওয়া থাকে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমার এখানে আমি চাইলে একটু যদি ঝুঁকি নিই, তাহলে আমার একটু পরিশ্রম কম করতে হবে। আমি কিন্তু কখনোই বলছি না ফাঁকি দিতে বা পরিশ্রম কম করতে। যারা সমস্ত চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়ার সময় সুযোগ পাবে তারা অবশ্যই করবে, কিন্তু এখানে যদি আমি একটু রিস্ক নিই তাহলে আমরা ঠকবো না, বরং আমরা লাভবানই হব। সেটা কি? সেটা আমরা দেখে নেব যে বিগত বছরগুলোতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং কোন কোন অধ্যায় থেকে কম প্রশ্ন এসেছে। তো যে অধ্যায়গুলো থেকে কম প্রশ্ন এসেছে আমরা এবছরের জন্য সেই অধ্যায়গুলোকে খুব বেশি করে বেছে নেব। শুধু তাই নয়, আমরা যদি প্রথম 4টি অধ্যায় খুব ভালো করে যাই তাহলে আমি প্রথম দুটো বিভাগ থেকে দুটো 4টে প্রশ্নের উত্তর করে দিতে পারি, আর বাকি দুটো বিভাগ থেকে আমি একটা একটা করে দিতে পারি। তাহলে বাকি দুটো বিভাগ বাকি 4টে অধ্যায় থেকে আমি একটু লোড কম নিতে পারি, বা সেই 4টি অধ্যায়ের মধ্যে যে কোনো 2টি অধ্যায়কে আমি খুব ভালোভাবে করে গেলাম, আর বাকি দুটো অধ্যায়কে আমি একটু বেছে বেছে করলাম, তাতেও কিন্তু আমার 6টি প্রশ্নের উত্তর এসে যায়। এটা আমার হিসাবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে প্রায় বেশিরভাগ বছরই 4 নম্বরের প্রশ্ন দেয়নি, কিন্তু আমার মনে হয় 2025 সালে ইতিহাসের 2025 সালের প্রশ্নে সম্ভবত ঠিক প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে, কিন্তু দুটো। একটা দিয়েছিল সভ্যতার ইতিহাসে যানবাহন বিকাশের ইতিহাস, আর সংবাদপত্র হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। তো যাই হোক, তো প্রথম অধ্যায় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলোকে তোমরা না 2 না 4, 3 নম্বরের মতো অ্যান্সারটা তৈরি করে যাও। তাহলে 2 নম্বরের যদি আসে তাহলে তুমি ওটাই লিখে দিতে পারছো, আবার যদি 4 নম্বরে আসে ওটাকেই একটু ভূমিকা টমিকা দিয়ে ওই 3 নম্বরের উত্তরটা লিখে দিলেই কিন্তু ওটাই 4 নম্বরের উত্তর হয়ে যাবে। সুতরাং এখানে তুমি একটু কায়দা করতে পারো, অর্থাৎ 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে এখানে প্রথম অধ্যায় থেকে 2 এবং 4 কেবল উত্তরটা 2 নম্বরের থেকে একটু বড় করবে, তাহলে সেটাই 4 নম্বরের উত্তর হয়ে যাবে। এটা যদি তুমি পরীক্ষার হলে করতেই পারো তাহলে কোনো চিন্তা নেই। তো চলো আমি দেখে নিচ্ছি, আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো, এবং সেগুলো 2 নম্বরেরও। নাম্বার 1, আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব এবং সীমাবদ্ধতা লেখো। ইতিহাসের উপাদান হিসেবে চিঠিপত্র এবং সরকারি নথিপত্রের গুরুত্ব। এখানে চিঠিপত্রের গুরুত্ব হিসেবে অবশ্যই ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর যে চিঠিপত্রগুলো তার ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক গুরুত্ব উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন যে সরকারি কর্মকাণ্ডগুলো হয়েছে তার জন্য যে চিঠিপত্রগুলো সেগুলো উল্লেখ করতে হবে। 3, খেলার ইতিহাসের গুরুত্ব এবং এ প্রসঙ্গে 1911 সাল স্মরণীয় কেন। টিকা লেখো। বঙ্গদর্শন পত্রিকা এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। 5 নম্বর, স্মৃতিকথা ও আত্মজীবনীতে ইতিহাসের উপাদান বা স্মৃতিকথা এবং আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠতে পারে তা আলোচনা করো, এবং এ প্রসঙ্গে তোমাকে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আমার হাতের কাছেই ছিল, জীবন স্মৃতিটা আমার টেবিলেই ছিল, এইখানেই ছিল, আচ্ছা ওই টেবিলে রাখা আছে। জীবন স্মৃতি যারা পড়েছো তারা জানো এটা কত সুন্দর একটা গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে প্রথমেই শুরুতেই তিনি বলছেন
যে স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে, এইটা দিয়ে শুরু হয়েছে। যাই হোক, পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা বা 70 বছরের গুরুত্ব। পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব। আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি। আর বিগত সালে পড়েছে 2017 সালে সম্ভবত নারীর ইতিহাস সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য এবছর খুব খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় অধ্যায় থেকে অনেক বড় অধ্যায় যেহেতু এটা, সেহেতু দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে একটু বেশি প্রশ্ন করতে হবে, এবং আমি সবচেয়ে বেশি প্রশ্ন দিয়েছি এই দ্বিতীয় অধ্যায় থেকে। যদি প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন না আসে, তাহলে তুমি ধরেই নাও দ্বিতীয় অধ্যায় থেকে দুটো 4 নম্বরের প্রশ্ন থাকবে। সুতরাং এই অধ্যায়টিকে তুমি অবহেলা করতে পারো না, এবং এই অধ্যায়টি এত সুন্দর যে যতই বড় হোক না কেন এই অধ্যায়টা তোমার মনে থাকবে এবং ভালো লাগবে। দেখো, এখান থেকে আমার প্রথম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে, হুতম প্যাঁচার নকশায় 19 শতকে কলকাতার বাবু সমাজের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। আচ্ছা, দ্বিতীয়ত, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, ঠিক আছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, গ্রামবার্তা পত্রিকা প্রকাশক, গ্রামবার্তা পত্রিকাটি, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি ব্যতিক্রমী কেন এবং এই পত্রিকার বিশেষত্ব কি ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর, এটা ট্রিপল স্টার মেরে দাও, বা কথায় বলে না লক কিয়া যায়, আমার মনে হয় এটা আসবে। অথবা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কলকাতা মেডিকেল কলেজের অবদান, এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। দুটোই খুব গুরুত্বপূর্ণ, মানে কাকে ছেড়ে কাকে রাখি। টিকা, উডের ডেসপ্যাচ, বা ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়, এটা পড়তে পারে, ঠিক আছে। অথবা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি কি, বা ডাউন ফিল্টারেশন থিওরি কি, এই থিওরির প্রবক্তা কে, এই থিওরি সম্পর্কে আলোচনা করো। বা মেকলে মিনিট কি। আচ্ছা, সর্বধর্ম সমন্বয় সাধনের ঠাকুর রামকৃষ্ণের অবদান, এটা এসেছে, আবারও আসতে পারে, তবে তার চেয়েও আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দূত হিসাবে লালন ফকিরের গান কতটা উপযোগী, বা সর্বধর্ম সমন্বয় সাধনে লালন ফকিরের অবদান বা তার গানগুলি কি ভূমিকা নিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদ কি, এটা স্টার মেরে দিলাম আমি। 19 শতকে বাংলায় নারী শিক্ষার পথে বাধা কি ছিল। পরের প্রশ্ন, ডিরোজিও এবং নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, এটা 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতে পাশ্চাত্য শিক্ষার সুফল ও ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকের নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, এটা কতটা যুক্তিসঙ্গ এই মতামত, সে বিষয়ে তোমার মতামত আলোচনা করো, স্টার মারতে পারো। আর ছোট্ট 2 নম্বর একটা করতে পারো, নব্য বৈষ্ণব আন্দোলন বা হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন। তৃতীয় অধ্যায়ের নাম আমাদের বিদ্রোহ প্রতিরোধ বিদ্রোহ, এখানে আমি খুব বেশি প্রশ্ন দিইনি, ঠিক আছে। তবুও আমার মনে হয়েছে তৃতীয় অধ্যায় থেকে চুয়ার বিদ্রোহ এবং কোল বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ, এছাড়া রংপুর বিদ্রোহ। আচ্ছা, আর ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের কারণ এবং এই ঔপনিবেশিক অরণ্য আইনের প্রতিবাদে বা প্রতিক্রিয়া হিসাবে কি কি বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। নীল বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালির মনোভাব কি ছিল, এটা স্টার মারতে পারো। এই ছিল তৃতীয় অধ্যায়ের 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ের 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। 2, টিকা লেখো গগনেন্দ্রনাথ ঠাকুর, বা গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক শাসকের সমালোচনা করেছেন, ঠিক আছে। বা রেখায় জাতীয়তাবাদ বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির গুরুত্ব আলোচনা করো, একই ব্যাপার। আচ্ছা, এছাড়াও ভারত সভা জমিদার সভা এবং ইলবার্ট বিল বিতর্ক টিকা হিসাবে গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন,
সিপাহী বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কিনা, এটা পরীক্ষায় এসেছে, আবার রিপিটও হতে পারে। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? এ বিষয়ে তোমার মতামত। আচ্ছা, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাস এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ বন্দে মাতরম সঙ্গীত নিয়ে একটা বিরাট বড় উন্মাদনা দেশে হয়েছে। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্তমান ভারতের গুরুত্ব। চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের সর্বশেষ প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব। আচ্ছা, এরপর আমি চলে যাব পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান, এটা পড়েছে, আবার রিপিট হতে পারে। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গঙ্গা কিশোর ভট্টাচার্য, পঞ্চানন কর্মকার এবং ওয়ারেন হেস্টিংসের অবদান। 2 নম্বর, এই প্রশ্নটা বারবারই দেয়, 1 বছর 2 বছর পরপরই দেয়, সেটা হচ্ছে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার সম্পর্ক। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা ট্রিপল স্টার মেরে দাও। 4 নম্বর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা ও শিক্ষা বিস্তারের অবদান বা ভূমিকাটি আলোচনা করো। 5 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 6, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির এবং কলকাতা বিজ্ঞান কলেজ। কলকাতা বিজ্ঞান কলেজ। এরপর আমি চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। নাম্বার 1, 1 নম্বরে থাকবে বারদৌলি সত্যাগ্রহ। 2 নম্বরে আমি রাখছি সারা ভারত কৃষাণ সভা। 3 নম্বরে রাখলাম ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 4 নম্বরে রাখলাম মিরাট ষড়যন্ত্র মামলা। 5 নম্বরে রাখলাম তেভাগা আন্দোলন। 6 নম্বরে রাখলাম মোপলা বিদ্রোহ। আর 7 নম্বরে রাখলাম বঙ্গভঙ্গের প্রতি কৃষক সমাজের আগ্রহ ছিল না কেন। এই ছিল 6 নম্বর অধ্যায়ের 4 মার্কসের কোশ্চেন। এবার আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়। স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণ কেমন ছিল এবং এ ব্যাপারে সরলা দেবী চৌধুরানীর অবদান কি ছিল, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 2, 20 শতকের ভারতের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। 3, টিকা দিতে পারে সূর্য সেন স্মরণীয় কেন, ভগৎ সিং স্মরণীয় কেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। আর 4 নম্বর আমার মনে হয়েছে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক। তো সপ্তম অধ্যায় থেকে আমি খুব বেশি প্রশ্ন দিইনি, অষ্টম অধ্যায় থেকেও আমি খুব বেশি প্রশ্ন দিইনি। অষ্টম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। আর হায়দ্রাবাদ অথবা কাশ্মীর অথবা জুনাগড়, এই 3টি রাজ্য যে কোনো একটা কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সে বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, দেশভাগ ও দেশত্যাগের স্মৃতি, আত্মজীবনী ও স্মৃতিকথায় কোন দিকগুলি ফুটে উঠেছে। 6 নম্বর, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির গুরুত্ব আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল অষ্টম অধ্যায় থেকে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি তোমাদের 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? দেখো, 8 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাংলায় নবজাগরণের চরিত্র ও এই নবজাগরণ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা আলোচনা করো। 2 নম্বর, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। 3 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি এবং কিভাবে এই দ্বন্দ্বের অবসান হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের অবদান বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান। পরের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে এটা তোমরা ট্রিপল স্টার মারতে পারো, সেটা হলো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দলিত কারা, ভারতে দলিত আন্দোলনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও, অথবা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশ এবং লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশের পরিচয় দাও।
তার মধ্যে আমি যেগুলো স্টার মেরে দিলাম এইগুলো 8 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি একটা কথা বলবো যে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেই প্রশ্নগুলোও কিন্তু 8 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে স্যার 4 নম্বরের জন্য যে উত্তর আমরা প্রস্তুত করব সেগুলো যদি 8 নম্বরের প্রশ্নে আসে তাহলে আমি সেটা যদি লিখি তাহলে কি আমাকে 8 এ 8 দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। যদি তোমার 4 নম্বরের উত্তরটা টু দা পয়েন্ট হয়। এবং আমি বারবার করে একটা কথা বলছি যে আমাদের ইতিহাসের প্রথম বিষয়, প্রথম অধ্যায়ের নামই কিন্তু ইতিহাসের ধারণা। অর্থাৎ আমাদের কিন্তু ধারণা বদলাতে হবে। এটা আমাদের প্রথম অধ্যায়ে বলে দেওয়া হয়েছে। আগে আমাদের মাথায় ইতিহাস মানে ছিল রাজা রাজরার কাহিনী, বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, কোন রাজা এলো, কার মাথা থেকে কার মাথা কেটে তার মুকুট পরে নিল, আবার কেউ এলো তার জায়গায় এসে তার মাথা কেটে মুকুট পরে নিল। সে কি শাসন করলো, কি শাসন সংস্কার করলো, কতটা রাজ্য জয় করলো, রাজ্য বিস্তার করলো, এই সব ইতিহাস কিন্তু আর নেই। সুতরাং এখন ওই পাতা গুনে নম্বর দেওয়া বা কে কত পাতা লিখেছে তার উপর ভিত্তি করে ইতিহাসে তুমি নম্বর পাবে, এই ধারণা কিন্তু মন থেকে মুছে ফেলতে হবে। এখন পরিষ্কার বলা হয়েছে যে তোমার 4 নম্বরের উত্তরগুলো 7টি বা 8টি বাক্যে উত্তর দিতে হবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন যে 7টি বা 8টি বাক্য বলতে তুমি ঠিক কি বোঝো? 7টি বা 8টি বাক্য বলতে তুমি 7টি বা 8টি লাইন বোঝো? না, তাহলে তোমার ধারণা ভুল। তোমার 3টি লাইনেও একটি বাক্য হতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু শব্দ সংখ্যা, শব্দ সীমা বা লাইন সীমাটা মানতে হবে, না মানলে তুমি ফুল অ্যান্সার দিতে পারবে না। এবং ইতিহাসে এখন যে পরিস্থিতি তাতে খুব খুঁটিয়ে টেক্সট বই না পড়লে শুধুমাত্র উত্তর মুখস্থ করে কিন্তু খুব ভালো রেজাল্ট করা যাবে না। হ্যাঁ, সেখানে হয়তো তুমি বড় প্রশ্নের উত্তরগুলো কমন পেয়ে যেতে পারো, বড় প্রশ্নগুলো, কিন্তু টুক প্রশ্ন বা কুট প্রশ্নগুলোর জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে টেক্সট বই পড়তে হবে। তো এখনো তোমাদের হাতে 2 দিন সময় আছে। আশা করি আমি যে প্রশ্নগুলো বললাম এইগুলোকে তোমরা একদম, এইগুলোই তোমাদের ফাইনাল সাজেশন এইভাবে ভাববে না। তোমরা যে মাস্টারমশাইয়ের তত্ত্বাবধানে স্কুলে বা ব্যক্তিগতভাবে পড়েছো সেই মাস্টারমশাইরা নিশ্চয়ই অভিজ্ঞ এবং তারা তোমাদেরকে একটা সাজেশন দিয়েছেন। সেই সাজেশনগুলো পড়ার পাশাপাশি আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা একটু জোর দিয়ে দেখবে। যদি তোমাদের সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো থেকে থাকে তাহলে সোনাই সোহাগা, আর যদি না থাকে তোমার হাতে এখনো 2 দিন সময় আছে, তুমি ভালোভাবে দেখে নাও। আশা করি তোমাদের ইতিহাস পরীক্ষার শেষে তোমরা অবশ্যই হাসি মুখে বেরোবে। ধন্যবাদ, ভালো থেকো, শুভরাত্রি।